হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে আমি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধতে ঘুরতে গিয়েছিলাম। সেই নিয়ে আজকের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো পুরো ভিডিওটি দেখবেন। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত হচ্ছে সাভারে। স্মৃতিসৌধ মূলত তৈরি করা হয় ৭টি স্তম্ভ আছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান ৭টি আন্দোলনের নির্দেশনা গ্রহণ করে। তো সেই ৭টি আন্দোলন হচ্ছে ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৫৬ শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ শিক্ষা আন্দোলন, ১৯৬৬ ৬ দফা আন্দোলন, ১৯৬৯ গণ অভ্যুত্থান, ১৯৭১ মুক্তিযুদ্ধ। এই ৭টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। ১৯৭৮ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয় ১৯৭৮ জুন মাসে। জাতীয় স্মৃতিসৌধটি উদ্বোধন হয় ১৬ই ডিসেম্বর ১৯৮২ সালে। স্মৃতিসৌধের উচ্চতা হচ্ছে ১৫০ ফুট লম্বা। মুক্তি সংগ্রামের প্রধান ৭টি আন্দোলন নির্দেশনা গ্রহণ করেন বলেই স্মৃতিসৌধতে ৭টি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। আর স্মৃতিসৌধতে ঘুরতে গেলে অবশ্যই আপনারা বিকালবেলা যাবেন। আর ৫টার পর এটা আর এন্ট্রি করতে দেয় না। আর মাগরিবের আগেই সবাইকে বের করে দেওয়া হয়। তখন আর কোনো লোক থাকতে দেয় না। আর এখানে গেলে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই। ওইখানে অনেক লোক আইসক্রিম বিক্রি করে। তাদের থেকে কখনোই আইসক্রিম খাবেন না। কারণ ওই আইসক্রিম এত জঘন্য ছিল, আমার খেয়ে এক্সপেরিয়েন্স খুবই বাজে। মানে একদম তিতা লাগতেছিল। আমার মনে হয় ওটা খুব লোকাল, মানে দামও কম নিবে, বাট আইসক্রিমগুলো একটুও ভালো না। আর এখন দেখা যায় প্রায় মাগরিবের আজানের টাইম হয়ে গেছিল, তাই আমাদেরকে সবাইকে তারা বলতেছিল বের হওয়ার জন্য। আর সবাই এখন সিরিয়ালে বের হয়ে যাচ্ছে। এত বড় একটা জায়গা, অনেক সুন্দর, কিন্তু গরমের মধ্যে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে ওইখানে অনেক রোদ লাগবে। আর এত গরম লাগে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন মেঘলা আকাশ ছিল, মানে হালকা বৃষ্টিও ছিল, তারপর এত গরম লেগেছে কি বলবো। তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি, কারণ এখন সন্ধ্যা হয়ে যাবে প্রায়। তাই সবাইকে বলতেছিল বের হয়ে যাওয়ার জন্য। তো সবাই এখন বাইরের গেটের দিকে এন্ট্রি করছে, কারণ বাইরে বের হয়ে চলে যাবে। তো তারপর আমরা কুটির শিল্পেতে গিয়েছিলাম, তো সেই নিয়েও ভিডিও আছে। গেট থেকে বের হওয়ার পর এখানে অনেক লোকে অনেক জিনিসপত্র বিক্রি করতেছিল, মানে অনেক হকার্স ছিল এখানে। বেলুন ছিল, ময়ূরের পাখা ছিল, তারপর ফুচকার দোকান ছিল সামনে অনেক ফুটপাতের সাইডে। এখান থেকে আমরা ফুচকাও খেয়েছিলাম। এখানে অনেক ঘর সাজানোর ফুল-টুল অনেক কিছু ছিল। তো বাচ্চারা দেখছি অনেক বেলুন কিনতেছিল। তো এখন আমরা সামনে কুটির শিল্প আছে, ওইখানে যাবো। কুটির শিল্পতে দেখবো কি, কি আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাট কুটির শিল্পতে যাওয়ার পর আমার মনে হয়েছে অন্যান্য জায়গা থেকে এখানে একটু প্রাইস বেশি চাচ্ছিল। কিন্তু জিনিসগুলো খুব সুন্দর, মাটির জিনিস, ছোট, ছোট খেলনা ছিল। মানে দেখা যায় মূলত আমরা 100 বা 99 এ যে জিনিসপত্রগুলো দেখে থাকি, ওগুলোই ছিল কুটির শিল্পীতে বেশি। কিন্তু এখানে মাটির ডিনার সেট বা ফুলের টব, শো পিসগুলো অনেক সুন্দর, সুন্দর ছিল, কিন্তু তার দাম অনেক বেশি চাচ্ছিল। তাই আমার ওরকম কোনো কিছুই কেনা হয়নি, জাস্ট বাচ্চাদের জন্য খেলনা কিনেছিলাম। কিন্তু আর কুটির শিল্পের ভিতরে অনেক গরম ছিল। আমি যখন ঢুকেছিলাম তখন কারেন্ট চলে যায়, যার জন্য একটু অন্ধকার লাগতেছিল। কিন্তু জিনিসপত্রগুলো খুবই সুন্দর, সুন্দর ছিল। তো দামটা তারা একটু বেশি চায়, আর দামে একদমই তারা কোনো ডিসকাউন্ট দিচ্ছিল না। মানে যেটা বলছিল ওইটাই ফিক্সড। তাই আমার কাছ থেকে ওরকম ওইখানে কিছুই কেনা হয় নাই। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট ফলো মি। আল্লাহ হাফেজ।